সুষমা স্টাডি হাবের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা হাফম্যান কোডিং অ্যালগরিদম নিয়ে আলোচনা করব। এই অ্যালগরিদমটা আসলে একটা এনকোডিং অ্যালগরিদম। এনকোডিং অ্যালগরিদম মানে কি? এনকোডিং অ্যালগরিদম মানে হচ্ছে যে আমরা কোনো মেসেজকে বা কোনো ডেটাকে কম্পিউটারকে বোঝার মতো করে কনভার্ট করা, মানে একটা ক্যারেক্টারকে বাইনারিতে কনভার্ট করা, যাতে একটা কম্পিউটার সহজে বুঝতে পারে। আমি সুষময় বর্মন, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে রয়েছি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিএসসি থেকে পড়াশোনা করেছি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ সুষমা স্টাডি হাব এবং আমাদের ইউটিউব চ্যানেল সুষমা স্টাডি হাব থেকে একবার ঘুরে আসতে পারেন। ওকে, তো আমরা শুরু করি। হাফম্যান কোডিং জিনিসটা কি? প্রথমে যেটা দেখতেছি আমরা, যে হাফম্যান কোডিং ইজ এ লসলেস ডেটা কম্প্রেশন অ্যালগরিদম। লসলেস, এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে লসলেস, একটা হচ্ছে ডেটা কম্প্রেশন। দেখেন, একটা ডেটা যদি থাকে, কথার কথা যে 100 মেগাবাইট, এটাকে কম্প্রেস করা মানে হচ্ছে যে আমরা কথার কথা সেটাকে 10 মেগাবাইটে নিয়ে আসবো। এটাকে বলা হচ্ছে কম্প্রেশন অ্যালগরিদম, বা একটা ডেটাকে চেপে ছোট করা। ঠিক আছে? আর লসলেস মানে হচ্ছে যে আমরা যে ডেটাটাকে ছোট করতেছি, এখানে কোনো ডেটা লস হবে না। মানে এখানে যে ডেটাটা আছে সেটার 100% এই কম্প্রেসড ডেটাটার মধ্যে থাকবে। আমরা কিন্তু বিভিন্ন ধরনের ডেটা কম্প্রেসড ডেটা ব্যবহার করি। যেমন আমরা ছবি যে দেখি, জেপিজি ফাইল, এটাও কিন্তু একটা কম্প্রেসড ডেটা। আমরা যে MP4 ভিডিও দেখতেছি, মানে আপনি এই মুহূর্তে যে ভিডিওটা দেখতেছেন, এটাও কিন্তু একটা কম্প্রেসড ডেটা। ঠিক আছে? আমরা যে রার ফাইল করি বা জিপ ফাইল করি, এটাও কিন্তু আসলে একটা কম্প্রেসড ডেটা। অনেক সময় দেখা যায় যে ডেটা কম্প্রেস করলে ডেটার কোয়ালিটি কমে যায়। ঠিক আছে? সেগুলোকে বলা হয় লসফুল ডেটা কম্প্রেশন। কিন্তু হাফম্যান কোডিং হচ্ছে একটা লসলেস ডেটা কম্প্রেশন। আচ্ছা, তারপরে হচ্ছে যে এইখানে ভেরিয়েবল লেন্থ কোডস ব্যবহার করা হয় ইনপুট ক্যারেক্টারের জন্য। আচ্ছা, এখন এই কোড জিনিসটা কি? হাফম্যান কোডিং এ কোড জিনিসটা কি? কথা আমরা জানি যে যে আস্কিটা আছে, আস্কি যে কোডিং সিস্টেমটা আছে, সেখানে কি হয়, 7 বিট ব্যবহার করা হয় ডেটাগুলোকে এনক্রিপ্ট করার জন্য। 7 বিট মানে 2 টু দি পাওয়ার 7, মানে হচ্ছে 128, মানে 128টা ক্যারেক্টারকে আপনি কি করতে পারবেন, এখানে এনক্রিপ্ট করতে পারবেন। এখন তার মানে কি ব্যবহার হচ্ছে, প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য 7 বিট করে ব্যবহার করা হচ্ছে। তো আমরা যদি ধরে নেই যে একটা মেসেজ আছে, যেই মেসেজে কথার কথা 100টা ক্যারেক্টার আছে। ঠিক আছে? 100টা ক্যারেক্টার আছে। এখন প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য যদি 7 বিট করে লাগে, তাহলে আমার 100টা ক্যারেক্টারের জন্য টোটাল কত বিট লাগতেছে? 700 বিট লাগতেছে, তাই না? টোটাল 700 বিট লাগতেছে। কিন্তু আমরা যদি দেখি যে একটা মেসেজের মধ্যে কথা 6টা ক্যারেক্টার আছে, মানে 6 টাইপের ক্যারেক্টার আছে। যেমন আমি বলি ABCDE F, এই 6 ধরনের ক্যারেক্টার আছে। তো আমার তো এই 6 ধরনের ক্যারেক্টারের জন্য আমার 7 বিট দরকার নাই। তো আমরা যদি এটাকে লগ করি, লগের সেল করি, 2 বেস লগ 6, এখান থেকে কিন্তু আমরা পাবো হচ্ছে কত, 3। তার মানে হচ্ছে এই 6টা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করার জন্য আমার 3টা বিটই যথেষ্ট, মানে প্রত্যেকটা ক্যারেক্টার রিপ্রেজেন্ট করার জন্য। তাহলে আমার যদি 6টা ক্যারেক্টার থাকে আর প্রত্যেকটাকে রিপ্রেজেন্ট করার জন্য যদি আমার 3 বিট করে দরকার হয়, তাহলে আমার টোটাল কয় বিট লাগতেছে? 18 বিট। কিন্তু যদি আমি এই আস্কি দিয়ে করতাম তাহলে আমার কত লাগতো? 6 × 7 = 42 বিট। দেখেন এখানে কিন্তু এটার থেকে কম কি লাগতেছে, ডেটা লাগতেছে, অথবা কম সাইজ লাগতেছে। তাহলে আমার কিন্তু 7 বিটের দরকার নেই, আমি কিন্তু এখানে 3 বিট দিয়ে করতে পারতেছি। কিন্তু হাফম্যান কোডিং কি বলে, যে এই যে 3 বিট, এই যে আমি এখানে ফিক্স করে দিলাম যে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য 3 বিটই লাগবে, এটা আসলে প্রয়োজন নাই, এটাই অনেক বেশি।
আমাদের কি দরকার যে প্রত্যেকটা বিটের জন্য আলাদা আলাদা, সরি, প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আলাদা আলাদা সংখ্যক বিট, মানে ভেরিয়েবল নেম, মানে কথা কথা আমি যদি এ এর জন্য নেই 1 বিট, আমি বি এর জন্য 6 বিটও নিতে পারি, আমি সি এর জন্য 4 বিট নিতে পারি, আমি ডি এর জন্য 3 বিট নিতে পারি, এরকম মানে ভেরিয়েবল নেম। আমি এখানে যেরকম আস্কিতে ফিক্সড করা আছে যে 7 বিটই লাগবে, আমি এখানে যেমন ধরে দিলাম যে এটা 3 বিটই লাগবে, এখানে কিন্তু অনেক বিট অপচয় হচ্ছে। কারণ দেখেন যে আমার টোটাল 3 বিটের মাধ্যমে আমি টোটাল কতগুলা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে পারি, 2 টু দি পাওয়ার 3 সংখ্যক, মানে 8টা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু আমি অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করতেছি কয়টা ক্যারেক্টারকে? 6টা ক্যারেক্টারকে। তার মানে এখানে 2টা ক্যারেক্টার কি হচ্ছে? ওয়েস্ট হচ্ছে। এজন্য এই ওয়েস্টেজ যাতে না হয়, এই জন্য আমরা এখানে ভেরিয়েবল নেম কোড ব্যবহার করি। আর এটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে big of n log n। ওকে, তো আমরা যেটা এখনই আলোচনা করলাম যে এখানে আমাদের একটা মেসেজ থাকবে, সেখানে আমরা কি করব, কোড নিয়ে সেটাকে এনক্রিপ্ট করব বা এনকোড করব। তো যাই হোক, এখন ধরা যাক আমাদের একটা মেসেজ আছে, হ্যাঁ, ধরা যাক আমাদের একটা ডক ফাইল আছে যেখানে অনেক কিছু লেখা আছে। এই লেখাগুলোর মধ্যে 1 2 3 4 5 6 ছয় ধরনের ক্যারেক্টার ব্যবহার করা হয়েছে। 6 ধরনের ক্যারেক্টার ব্যবহার করেছে, সেগুলো কি কি? এ, বি, সি, ডি, ই, এফ, এই 6টা ক্যারেক্টার ব্যবহার করেই আমার এই মেসেজটা লেখা হয়েছে। তো আমি এই মেসেজটাকে যদি এনকোড করতে চাই, আর যদি আস্কিতে করতে চাইতাম, তাহলে এখানে টোটাল আছে কতগুলো? 100টা ক্যারেক্টার, তাই না? তাহলে আস্কিতে করলে আমার লাগছে 700 বিটস, 700 বিটস। আর যদি আমি এখানে 3 বিট ব্যবহার করতাম, তাহলে লাগতো আমার 300 বিটস। কিন্তু আমি যদি ভেরিয়েবল লেন্থ বিট ব্যবহার করি, যেটা আমরা হফম্যান কোডিং এ শিখবো, সেখানে কিন্তু আরো কমে যাবে। ঠিক আছে, এটাই আমরা এখন শিখবো। তো এবার আমরা হফম্যান কোডিং এ ঢুকে যাই। যেটা বলতেছিলাম যে এই মেসেজটাতে টোটাল 100টা ক্যারেক্টার আছে, 6 ধরনের ক্যারেক্টার আছে, এ বি সি ডি ই এফ, এবং প্রত্যেকটা ক্যারেক্টার কতবার করে আছে সেইটা এখানে দেওয়া আছে। এগুলোকে বলা হয় হচ্ছে ফ্রিকোয়েন্সি। কি বলা হয় এগুলোকে? ফ্রিকোয়েন্সি। তার মানে এই মেসেজটাতে এ আছে 50 বার, বি আছে 10 বার, সি আছে 30 বার, ডি আছে 5 বার, ই আছে 3 বার, এফ আছে 2 বার। এখন আমি কোন ক্যারেক্টারটাকে কত বিট দিব, কয়টা বিট দিব, সেটা আমরা এখন শিখব। এবার হাফম্যান কোডিং এ অ্যাপ্লাই করতে গেলে আমাদের সবাইকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমরা যেই ক্যারেক্টারগুলোর ফ্রিকোয়েন্সি কম সেগুলো দিয়ে আমরা শুরু করব, এবং যেই ক্যারেক্টারটা ছোট বা যেই ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি কম সেটাকে আমরা কি কোথায় রাখবো? লেফট। আর যেই ক্যারেক্টারটার ফ্রিকোয়েন্সি বেশি সেটাকে আমরা কোথায় রাখবো? রাইটে। কিসের লেফট রাইট? বাইনারি ট্রি এর লেফট রাইট। তার মানে হাফম্যান কোডিং এ আমরা কি ধরনের ট্রি ব্যবহার করব? বাইনারি ট্রি ব্যবহার করব। ওকে, তো এবার আমরা এই যে ফ্রিকোয়েন্সি গুলো দেওয়া আছে, এই ফ্রিকোয়েন্সি গুলোর মধ্যে সবচেয়ে ছোট বা সবচেয়ে কম ফ্রিকোয়েন্সি যে ক্যারেক্টার দুইটা, সেটা হচ্ছে এফ আর ই, এইটা নিব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে এফ নিব, কারণ এফ এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 2, তারপরে ই নিব, ই এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 3। দেখেন, এফ এর ফ্রিকোয়েন্সি 2, ই এর ফ্রিকোয়েন্সি 3, এই জন্য 2টাকে বামে রাখছি, 3টাকে ডানে রাখছি। এবার আমরা যেটা করব, এই ফ্রিকোয়েন্সি দুটোকে যোগ করব, তাহলে 2 আর 3 কত হবে? 5 হবে। এই 5 দিয়ে এই দুটোকে আমরা কি করব? লাগাই দিব বা অ্যাড করে দিব। ওকে, তাহলে এখন আমরা যেটা করছি এখনই, যে এফ ই 2 3, এখানে আমরা 5 করছি। এবার দেখেন, তাহলে আমাদের এখানে কিন্তু এফ আর ই কিন্তু নাই। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? 5 পাচ্ছি। তাহলে এফ ই, আমরা এখানে বোঝার জন্য যে এফ আর ই কে আমরা একবারে বলতেছি এফ ই। তাহলে এফ ই এর মান হচ্ছে 5, আর বাকিগুলাই যে এই 5 আর এই যে এই বাকিগুলোর মধ্যে সবচেয়ে ছোট দুটো কোনটা হবে? স্মলেস্ট স্মলেস্ট 2 নিব আমরা, ঠিক আছে? তাহলে এখানে ডি এর মান হচ্ছে 5, আর যে এফ ই এর মান হচ্ছে 5। তাহলে ডি নিব আর এফ ই নিব। আচ্ছা, এখন আরেকটা জিনিস, যেহেতু দুইটা মান সমান, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যেটা হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার সেটাকে বাম দিকে রাখার।
এটা আমরা আসলে বোঝার জন্য, আপনি যদি ডান দিকে রাখেন তাহলে সবসময় ডান দিকেই রাখবেন, আর যদি সমান ক্যারেক্টারটাকে বাম দিকে রাখেন তাহলে সবসময় বাম দিকে রাখবেন, একই অ্যালগোরিদমে উল্টাপাল্টা করবেন না। তো আমরা সিঙ্গেল ক্যারেক্টারটাকে কি করব, ডান দিকে রাখবো, যেহেতু আমরা এইটা আর এটার মধ্যে কম্পেয়ার করছি তো দুটাকে সেম লেভেলে রাখবো। তাহলে ডি এর ফ্রিকোয়েন্সি কত, 5। এবার এই 5 আর এই 5 যোগ করলে কত হয়, 10 হয়। ঠিক আছে, 10 হয়। এবার এই 10টাকে আমরা কি করব, কানেক্ট করে দেবো, যেহেতু এই 5 আর এই 5 যোগ করলে 10 হচ্ছে। তাহলে এবার আমরা কি পেলাম, 10 পাইলাম, 10 থেকে ডি পাইলাম 5, এখানে 5 ছিল, এখানে এফ হচ্ছে 2, এখানে ই হচ্ছে 3। তাহলে এখানে আমরা কি কি ক্যারেক্টার আছে, ডি এফ ই, ডি এফ ই এর যোগফল কত, 10। তাহলে আমার এখানে ডি এফ ই এই তিনটা বাদ চলে গেল, তাই না। এবার ডি এফ ই এর মান 10, আর এখানে এ বি সি এই 10 আর এই 50, 10, 30 এই চারটার মধ্যে যদি আমি লোয়েস্ট বা স্মলেস্ট টু কম্পেয়ার করি, তাহলে আমরা কি পাচ্ছি, এখান থেকে বি পাচ্ছি আর এখান থেকে ডি এফ ই পাচ্ছি, তাই না। তাহলে যদি আমি এই দুটাকে নিয়ে আবার ট্রি করি, তাহলে যেহেতু দুটার আবারও সেই সেম, তাহলে আমরা সিঙ্গেল ক্যারেক্টারটাকে বাম দিকে রাখবো। তাহলে বিটাকে আমরা রাখলাম হচ্ছে এখানে, ঠিক আছে, বিটাকে রাখলাম কোথায়, বাম দিকে, এখানে রাখলাম 10। তাহলে 10 আর 10 যোগ করলে কি হয়ে যাবে, 20 হয়ে যাবে। ওকে, এবার দেখেন আমাদের কিন্তু বি এফ ই আর বি কিন্তু হয়ে গেল। তাহলে এবার আমরা কি পাবো, এবার আমরা কিন্তু অ্যাকচুয়ালি পাচ্ছি হচ্ছে বিডিএফই, তাই না। এবার আমরা পাচ্ছি হচ্ছে বিডিএফই। তাহলে এখানে আমাদের বি এর কাজটাও কিন্তু শেষ। তাহলে আমরা এখন যদি দেখি এ এর মান হচ্ছে 50, সি এর মান হচ্ছে 30, আর এখানে বিডিএফই, বিডিএফই এর মান হচ্ছে 20। এখানে স্মলেস্ট টু কোনটা বলেন তো, সি হচ্ছে 30, বিডিএফ হচ্ছে 20। তাহলে এই দুটো হচ্ছে স্মলেস্ট টু। এখন দেখুন বিডিএফই হচ্ছে 20, সি হচ্ছে 30, তাহলে সি হচ্ছে বড়। তাহলে সিটা কোন দিকে বসাবো, আমরা ডান দিকে বসাবো। তাহলে সিটাকে আমরা বসাবো ডান দিকে। দেখেন যেই দুটোকে কম্পেয়ার করব সবসময় সেই দুটোকে সেম লেভেলে রাখবো। 20 আর 30 কে কম্পেয়ার করতেছি, তাহলে 20 আর 30 সবসময় কিসে থাকবে, সেম লেভেলে থাকবে। আচ্ছা, তাহলে এই দুটাকে যোগ করলে কত হবে, 50 হচ্ছে। ওকে, এবার তাহলে আমাদের সি হয়ে গেল, বিডিএফ হয়ে গেল। তাহলে আমরা এখানে কি লিখবো, যে বি ডি এফ ই সি এটার মান কত আসতেছে, 50 আসতেছে। এবার দেখেন এই দুটা কিন্তু সেম, সেম না, আমরা কি করতেছিলাম, সেম হলে সিঙ্গেল ক্যারেক্টারটাকে বাম দিকে রাখতেছিলাম, আর যেহেতু কম্পেয়ার করতেছি 50 50, তাহলে লেভেলটা কি হবে, সেম হবে। তাহলে এইখানে 50 দিলাম, সরি এখানে এ দিলাম, এখানে 50, তাহলে 50 আর 50 কি হবে, 100 হবে। তা এই যে দেখেন, এইটাই হচ্ছে আমাদের হাফম্যান কোডিং এর মূল লক্ষ্য, যে আমাদের যে এটা এটা কি, আমাদের এটা কি হচ্ছে, রুট ভ্যালু হচ্ছে, তাই না। এই রুট ভ্যালুটা সব সময় হবে টোটাল ফ্রিকোয়েন্সির সমান। আমরা শুরুতেই বলছিলাম যে টোটাল ফ্রিকোয়েন্সি বা টোটাল ক্যারেক্টার কত ছিল, 100টা। তাহলে রুটের মান কত হবে, 100 হবে। যদি আপনার 100 না হয় তাহলে আপনার বুঝতে হবে যে আপনার কোথাও যোগ বিয়োগে ভুল হচ্ছে। ওকে, তাহলে আমরা কিন্তু সবগুলোর ক্যারেক্টার নিয়ে কাজ করে ফেলছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এই যে এই ট্রিটা আছে, এই ট্রিটার যে লেফট সাইডের এজগুলো আছে সেগুলোকে আমরা 0 দিয়ে কনসিডার করব, আর রাইট সাইডের যে এজগুলো আছে সেগুলোকে কি করব, 1 দিয়ে কনসিডার করব। তাহলে এখানে 0 হবে, এখানে 1 হবে, এখানে 0 হবে, এখানে 1 হবে, এখানে 0 হবে, এখানে 1 হবে, এখানে 0 হবে, এখানে 1 হবে। তাহলে আমাদের এই যে এই ট্রিটা ফাইনালি আসবে। তাহলে এখানে 0 ছিল, 1 ছিল, 0 ছিল, 1 ছিল, 0 ছিল, 1 ছিল, 0 ছিল, 1 ছিল, 0 ছিল, 1 ছিল। ওকে, তাহলে আমরা কি করলাম, যে দেখেন এখানে এই যে এই ট্রি এর মাধ্যমে, এই ট্রি এর মাধ্যমে কিন্তু আমরা যে যতগুলো ডেটা আছে সবগুলোকে আমরা একটা ট্রি শেপে নিয়ে আসলাম। এবার হাফম্যান কোডিং এর যে ফাইনাল পার্ট সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য, যে আমরা বলছিলাম না যে ভেরিয়েবল লেন্থ কোড, আমরা কি বলছিলাম, প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য ভেরিয়েবল লেন্থ কোড। ভেরিয়েবল লেন্থ কোড মানে কি, ভেরিয়েবল লেন্থ কোড মানে এক একটা কোডের সাইজ এক এক রকম হবে। তাহলে আমরা এখানে কি কি ক্যারেক্টার পাচ্ছি, এ
বি, সি, ডি, ই, আরেকটা হচ্ছে এফ। ওকে, এখন এই কোডগুলো আমরা কিভাবে ব্যবহার করব বা খুঁজে বের করব সেটা হচ্ছে, এই যে আমরা ট্রিটা বের করছি, এই ট্রিটার রুট থেকে শুরু করে ওই ক্যারেক্টার পর্যন্ত আমরা ট্রাভার্স করব। আমরা যেটা পাবো সেটাই হচ্ছে ওই ক্যারেক্টারের কোড। দেখেন, আমরা সবার প্রথমে যদি এ এর কথা চিন্তা করি, রুট থেকে এ তে যাইতে কি পাওয়া যায়? 0। তাহলে এর কোড হচ্ছে কি? 0। আচ্ছা, বি, তাহলে রুট থেকে বি তে যেতে হলে দেখেন বি কোথায় আছে? এই যে এখানে আছে। তাহলে এখান থেকে 1, এখান থেকে 0, এখান থেকে 0। তাহলে রুট থেকে বি তে যেতে আমার কি কি হচ্ছে? রুট থেকে বি তে যেতে হচ্ছে 1 0 0। তাহলে বি এর কোড কি হবে? 1 0 0। ওকে, এবার সি, সি কোথায় আছে? এই যে এখানে আছে। তাহলে আমার রুট থেকে সি তে যেতে কি করতে হবে? 1 1। তাহলে সি এর কোড হচ্ছে 1 1। ওকে, এবার ডি, ডি কোথায় আছে? এই যে এখানে আছে। তাহলে আমার রুট থেকে ডি তে যেতে হলে কি করতে হবে? ট্রাভার্স করতে হবে। তাহলে 1 0 1 0। তাহলে ডি এর কোডটা কি? 1 0 1 0। এবার ই, ই এখানে আছে। তাহলে দেখেন 1 0 1 1 1। তাহলে ই এর কোডটা কি হবে? 1 0 1 1 1। আর এফ কোথায় আছে? এখানে আছে। তাহলে দেখেন 1 0 1 1 0। ঠিক আছে, তাহলে 1 0 1 1 0। এবার দেখেন হাফম্যান কোডিংটা কি করছি। আমরা একটু আগে বলছিলাম যে আস্কি যেটা আছে, আস্কি কি করে? 7 বিট ব্যবহার করে। তাহলে এখানে আমার টোটাল ক্যারেক্টার কত ছিল? টোটাল ক্যারেক্টার ছিল হচ্ছে 100টা। তাহলে আমার টোটাল একটার জন্য যদি 7 বিট লাগে, তাহলে এই 100টার জন্য আমার মোট কত বিট লাগতেছিল? 700 বিটস লাগতেছিল। ঠিক আছে, কিন্তু হাফম্যান কোডিং এর যেটা দেখতেছে, এখানে কয়টা টোটাল কয়টা আছে? এখানে আছে একটা কোড, এখানে আছে তিনটা কোড, এখানে আছে দুইটা, এখানে আছে হচ্ছে 4টা বিট, এখানে হচ্ছে 5টা, এখানে হচ্ছে 5টা। তাহলে দেখেন 3 আর 1 4, 4 8, 2 10, 5 5 10 20। তাহলে মোট আমার টোটাল কতগুলো বিট লাগতেছে? 20টা লাগতেছে। এখন দেখেন এর জন্য একটা বিট, তাহলে আমি যদি হিসাব করি, যে এখানে ফ্রিকোয়েন্সি কয়টা ছিল? এর 50টা। তাহলে এর জন্য লাগতেছে কয় বিট? 1 বিট। তাহলে আমার 50 গুণন 1 মানে 50 প্লাস। বি এর জন্য কয় বিট লাগতেছে? 3 বিট। বি আছে কয়টা? 10টা। তাহলে 3 10 30 প্লাস। সি এর জন্য আমাদের কয় বিট লাগতেছে? 2 বিট। সি আছে কয়টা? 30টা। তাহলে 30 দুগুণা 60 প্লাস। ডি এর জন্য কয় বিট লাগতেছে? 4টা। ডি আছে কয়টা? 5টা। তাহলে 4 20 4 5 20। ই এর জন্য কয় বিট লাগতেছে? 5 বিট। ই আছে কয়টা? 3টা। তাহলে 3 5 15। এফ এর জন্য কয় বিট লাগতেছে? 5 বিট। এফ আছে কয়টা? 2টা। তাহলে 5 দুগুণা 10। তাহলে আমার হচ্ছে যে 50 30 60 20 15 10। তাহলে আমার টোটাল লাগতেছে কয়টা? 185টা বিট। এবার দেখেন আমার আস্কিতে মোট কতগুলা বিট লাগতেছে? 700টা। সেই তুলনায় আমার হাফম্যান কোডিং এ টোটাল কতগুলো বিট লাগতেছে? 185টা। দেখেন কত কম। হফম্যান এনকোডিং এর মাধ্যমে আমরা কত কম বিটের মাধ্যমে একটা মেসেজকে এনকোড করতে পারতেছি। এটাই হচ্ছে হফম্যান কোডিং এর মূল লক্ষ্য, যে আপনি কিভাবে একটা মেসেজকে কম বিটের মাধ্যমে কম্প্রেস করতে পারেন। এবং দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারই আছে, এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে, এফ আছে, এবং যতগুলো থাকার কথা, এ যেমন 50টা থাকার কথা, বি 10টা থাকার কথা, সি 30টা থাকার কথা, সবগুলাই আছে। তার মানে এটা কিন্তু কোনো লস নাই। তাহলে এটাকে বলা হবে হচ্ছে লসলেস। তাহলে একটা ডেটাকে 700 বিটের জায়গায় 185 বিটে নিয়ে আসা হচ্ছে, এটাকে বলা হয় কম্প্রেসড। আর যেহেতু কোনো লস নাই তাহলে লসলেস। এই জন্যই বলা হয়তো যে হফম্যান এনকোডিং হচ্ছে একটা লসলেস ডেটা কম্প্রেশন অ্যালগরিদম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে হফম্যান এনকোডিং কিভাবে কাজ করে। এই এনকোডিং এর মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে যে এই আমাদের যে ট্রিটা আছে, আমরা যে এই যে এখানে যে ট্রিটা বানালাম, এই ট্রিটা বানানো এবং এই ট্রি এর মাধ্যমে ট্রাভার্স করে 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 এই ডেটাগুলো এনকোডিং করার কোডটা বের করা, মানে আমরা যে এখানে যে কোডটা বের করছি এই কোডগুলো বের করা, এটাই হচ্ছে হফম্যান এনকোডিং এর অ্যালগরিদমের কাজ। তো
আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের অ্যালগোরিদম প্লেলিস্টের পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।